যারা ভালো লয়ার বা বড় লয়ার দিতে পারে না তারা কি জাস্টিস পাওয়ার যোগ্য না? তারা কি জাস্টিস চাইতে পারে না একটা মহিলা অবলার জন্য? আর ওই কথাতে একটা কথাতেই আমার মামলা ওই মানে আমার পুরো প্লিটা জাস্টিসই করলেন। ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা তার যে রিফর্ম করা, আপনি কি মনে করেন, তার সঙ্গে সহমত পোষণ করেন, যেটা কতটা প্রয়োজনীয়? জুডিশিয়াল সিস্টেমটা অচল হয়ে যাবে। 20 বছর পরে আপনি হয়তো আমার সাথে আলোচনা করবেন বা 10 বছর পরে, তখন দেখবেন যে আমার মামলা এখন যদি 9 কোটি থাকে তখন দেখবেন 30 কোটি আছে। আলটিমেটলি তাহলে সেই 9 কোটির লোক তো জাস্টিস পাচ্ছে না। বিভিন্ন রাজনৈতিক দল, আমি কোনো পার্টিকুলার কারোর কোনো দলের কথা বলছি না, যে কোনো রায় যদি তাদের বিপক্ষে যায়, সঙ্গে সঙ্গে সরাসরি সেই বিচারক বা বিচারপতিকে টার্গেট করা হচ্ছে, এটা কতটা বিপজ্জনক? অন্তত তখন রাজ্যে ছোটখাটো পলিটিক্যাল মামলা বা কোনো একটা মেজর ইস্যু নিয়ে মামলা হচ্ছে, সেই কোর্টটা কিন্তু অ্যাকচুয়ালি কোর্টের টাইম নির্দিষ্ট, জাজেরও টাইম নির্দিষ্ট, সেখানে প্রকৃত বিচার প্রার্থী যারা তারা কিন্তু বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এটা জুডিশিয়ারি ক্ষেত্রেও খারাপ, ডেমোক্রেসির ক্ষেত্রে তো একদমই খারাপ। প্রতি পদে যদি আমাকে কোর্টে যেতে হয়, দ্যাট উড বি মানে কেউ একটা মিছিল করবে আদালতে যেতে হচ্ছে, কেউ একটা সমাবেশ করবে আদালতে, সেটাই বলছি, সেটা আদালতের সময় নষ্ট হচ্ছে, একটা ভ্যালুয়েবল টাইম। নমস্কার, আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথাতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন এমন একজন মানুষ, যিনি আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক সাধারণ মানুষের সঙ্গে জড়িত উন্নয়নমূলক প্রকল্পে গতি আনবার জন্য বারংবার আইনি যে আইনের দ্বারস্থ হয়েছেন, এবং একাধিক তিনি সংগঠনের সঙ্গে যুক্ত, সামাজিক বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত, পাশাপাশি তার কালচারাল একটা সাইট রয়েছে। সব মিলিয়ে সেই মানুষটি আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। তার নাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ চক্রবর্তী। কল্যাণবাবু, আপনাকে স্বাগত আরসিটিভিতে আসবার জন্য। প্রথমে একটু জানতে চাই যে আপনি কলকাতা হাইকোর্টে দীর্ঘ 29 বছর ধরে আপনি প্র্যাকটিস করছেন, তার আগে হয়তো অন্য কোর্টেও ছিলেন, মানে সব মিলিয়ে আপনার এই যে আইনি যে কাজ পেশাটা, সেটা প্রায় 29 বছরের মতো দীর্ঘ অভিজ্ঞতা। যদি একটু আমরা ফ্ল্যাশব্যাকে চলে যাই ছোটবেলায়, কিভাবে আপনি এই পেশাতে এলেন এবং কোনো ঘটনা কি আপনাকে এই পেশাতে আসতে অনুপ্রাণিত করেছিল? হ্যাঁ, রাইট। অ্যাকচুয়ালি আমার কোনোদিন মানে অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা ছিল না, যদিও বাবা কোর্টেই ছিলেন, কোর্টের সাথে যুক্ত, কিন্তু আমি চেয়েছিলাম একটা কর্পোরেট হেড হওয়ার জন্য। সেই জন্য আমি প্রথম বালুরঘাট হাই স্কুল থেকে পড়াশোনা করে আমি চলে যাই কলকাতায়, এবং ওখানে আমি কোম্পানি সেক্রেটারি নিয়ে পড়াশোনা শুরু করি। ইন্টারও পাস করে যাই। তখন বাবার খুব চাপ ছিল, তখন আমার বাইরে যাওয়ার একটা প্রবণতা ছিল, আমি একমাত্র সন্তান ছিলাম, কেন ওনারা বললেন না কলকাতার বেশি দূরে যাওয়া হবে না। তখন কোম্পানি সেক্রেটারি আমাকে ছেড়ে লাস্টে আমাকে লয়ে ভর্তি হতে হলো। এর মধ্যে আমি ম্যানেজমেন্টটাও করে নিয়েছিলাম, পার্সোনাল ম্যানেজমেন্ট, মাস্টার ডিগ্রি আমার কমার্স হয়ে গেছিল। তো তখন আমাকে ল পড়তে হয় বাধ্য হয়ে। প্রথমে ল প্রফেশনটা আমার ভালো লাগেনি, ল প্রফেশন মনে হয়েছিল খুব ভেরি লো ক্যাটাগরি স্টুডেন্টরাই একমাত্র পড়ে। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম যে অনেক ভালো ছেলেরাও আছে কলকাতা হাইকোর্টে, এবং কলকাতা হাইকোর্ট ওয়ান ইন দ্য রিচেস্ট কোর্ট ইন দ্য ওয়ার্ল্ড অলসো। এটা একটা ব্যাপার। আর এই প্রফেশনটাকে তারপরে ভালোবেসে ফেলেছি আর অজান্তে আর কি। সেই থেকেই হ্যাঁ, সেই থেকেই আমার একটা ভালোবাসার জন্মালো, রেসপেক্ট জন্মালো। তাছাড়াও আমার একটা এই প্রফেশনে আসার একটা কারণ হচ্ছে, আমি তখন ওই সময় আমি যখন স্টুডেন্ট লাইফে মেরি জং সিনেমাটা দেখেছিলাম। আচ্ছা, মেরি জং সিনেমাটায় ওইখানে একটা নতুনের একটা ডায়লগ ছিল, যখন উনি অমরিশ পুরীর কাছে যান, তখন নতুন ডায়লগ বলেছে, যার কোনো পয়সা নেই সে কি আইনে বিচার পাবে না। এটা আমাকে খুব প্রফেশনে অনুপ্রাণিত করেছিল, এবং আমি প্রফেশনটা প্যাশন হিসেবে নিয়েছিলাম। আচ্ছা, আমি রোজগার করলে অনেক জায়গায় রোজগার অপশন আমার লাইফে ছিল, কিন্তু এই প্রফেশনটা আমি ভালোবেসে নিয়েছিলাম। হয়তো রোজগারের ক্ষেত্রে আমি অনেক পিছিয়ে, কিন্তু আমার মানসিক দিক থেকে আমি অনেক এগিয়ে, এটা আমার মনে হয়। আপনার কি মনে রয়েছে যে প্রথম যেদিন আপনি একেবারে আদালত কক্ষে আইনজীবী হিসাবে প্রথম দিনের যে সওয়াল পর্ব, সেই স্মৃতি মনে আছে? কি অভিজ্ঞতা ছিল? প্রথম দিনে আইনজীবী পর্ব আমার খুব বড় কেস ছিল। আমার সিনিয়র অ্যাকচুয়ালি আমার বাবার বন্ধু ছিল, তার ফলে আমার সিনিয়র খুব আমাকে প্রথম লাইফে খুব ভালোভাবে কাজ শিখিয়েছিলেন। আমি ফার্স্ট ইয়ার থেকেই কোর্টে যেতাম, লয়েস পড়ার সাথে সাথে আমি আবার কোর্টেও যেতাম। কিন্তু বাবা বলতো যে কোর্টে যাবি, যখন প্র্যাকটিসই করবি তো কোর্টে যাবি। তো ফার্স্ট কেস আমার ছিল হচ্ছে আর্য চৌধুরী। উনি হচ্ছেন মানে ডিরেক্টর ছিলেন, দূরদর্শনের ডিরেক্টর ছিলেন, খুব বিখ্যাত নাম, মালদার লোক ছিলেন, এবং প্রচুর ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
তো ওনার মামলাতে কি হলো, ওনার মামলাতে বড় উকিল খাড়া হলো, কিন্তু সেই ভদ্রলোক কি করলেন, আমি নাম বলছি না, উনি চলে গেলেন দিল্লিতে। আর তার ফলে কি হলো, আমাকে ওই পুরো কেসটা আমার দায়িত্ব পড়লো। আচ্ছা তখন আমার সিনিয়র একটু অসুস্থ ছিলেন, তো আমাকে বললেন, তখন ওই আর্য চৌধুরী ভদ্রলোক কিন্তু খুব বড় শিক্ষিত লোক, উনি বললেন যে তুমি মামলাটা করো। আর তখন জাস্টিস আলতামাস কবিরের বেঞ্চ, উনি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া হয়েছিলেন। একদম তখন ওই ফার্স্ট মামলা আমার, তখন আমার এগেস্টে অনেক বড় উকিল ছিলেন। তো আমার হাত পা কাঁপছিল তখন, আমি তখন এত এই মামলা করার জন্য প্রস্তুত ছিলাম না। তো আমাকে জাস্টিস কবির বললেন, কি হয়েছে, তোমার প্রবলেম কি, আমি আছি, আমি তোমাকে হেল্প করবো। তো উনি আমাকে মানে একটা শিক্ষানবিশ একজন তরুণ আইনজীবী। একটা লয়ারের সফলের পেছনে প্রচুর জাস্টিসের যেরকম দান আছে, এবং একটা জাস্টিসেরও বড় হওয়ার পেছনে বড় লয়ারদের দাম আছে। এটা একটা বার আর বেঞ্চের একটা বিরাট রিলেশন রিলেশন। একটা আছে। উনি আমাকে হেল্প করলেন, পরের দিন বললেন তুমি এই পড়ে আসো। আর্যবাবু ছিলেন, উনি ছিলেন, কিন্তু উনি কিন্তু অনেক বড় উকিল দিতে পারতেন। ওনার আমার প্রতি এত বিশ্বাস জন্মালো যে ছেলেটা এত ফাইট করছে। তখন উনি বললেন যে আমি হারলে তোমার কাছে হারবো, আর জিতলে তোমার কাছে জিতবো। কেসটা খুব বাজে কেস ছিল। আচ্ছা আচ্ছা তো যাই হোক, বাজে অ্যালিগেশন ছিল, সার্ভিস ম্যাটার, বুঝতেই পারছেন। আর ফার্স্ট 226 আর্টিকেলে করা আমার মামলা। তখন পরের দিন আমি কি সওয়াল করেছি আমিও জানি না, ভগবান ঈশ্বর কি বলেছে আমাকে, ওনাকে জিতিয়ে দিলেন কেসটাকে, এবং বলেও দিলেন যে পরের দিন ওনাকে ত্রিপুরাতে জয়েন করার জন্য, ত্রিপুরা আকাশবাণী ভবন। আমার মনে আছে ওটা 95, 96, 7-এর কেস, এক্সাক্ট টাইমটা মনে নেই, কিন্তু ওই সময় আমি তখন আমাকে উনি সেই মানে কনগ্রেস বা কনগ্রেস না, উনি আমাকে কোলে তুলে নিলেন, কোলে সেই তুলে সময়। উপরে উঠিয়ে দিলেন, আচ্ছা দিয়ে বললেন যে বেটা ছেলে, তুমি যা করেছো, তুমি ইউ ক্যান, মানে তুমি এটা Imagine করতে পারতে পারবে না। না। তা ওটা আমার কনফিডেন্স এনে দিল। কারণ হাইকোর্টে অ্যাকচুয়ালি আমাদের নর্থ বেঙ্গলের ছেলেরা যায় প্র্যাকটিসে, যারা তাদের ক্ষেত্রে খুব প্রবলেম হয়। এক নম্বর ভাষা, দু নম্বর ওখানে অনেক রকম ব্যবস্থাপনা চলে, যার ফলে আমরা ওই গতি হারিয়ে ফেলি, ওই চক্রের মধ্যে হারিয়ে ফেলি। কিন্তু আমি হারাইনি, কারণ আমার মনের মধ্যে জেদ ছিল যে আমি একটা প্রফেশন হিসাবে এস্টাবলিশ করবো, না হলে মানুষ বিচার পাবে না। আচ্ছা আচ্ছা। তখন আমার রোজগারের ব্যাপারটা ছিল না। তোমার একটা প্যাশন হিসেবে নিয়ে। হ্যাঁ, এবং আমি রোজগার কিছুই করতাম না তখন, আমি টিউশনই করতাম, প্র্যাকটিক্যাল টিউশনে করে সংসার চালাতাম, মানে কলকাতায়। যদিও বালুরঘাটে আমাদের এস্টাবলিশমেন্ট আছে, কিন্তু আমি কলকাতায় যখন ছিলাম ওইভাবেই চালাতাম। প্রফেশনে যা রোজগার করতাম সেই রোজগার মানে কিছুই না, এবং সেটা জুনিয়রদের দেওয়া হয় না, প্রফেশনে যারা প্রফেশন করে আর কি। ধরুন এই যে আপনি উত্তরবঙ্গের মাটি থেকে উঠে এসে কলকাতা হাইকোর্টের একেবারে খুব দক্ষতার সাথে এই পেশায় যুক্ত তরুণ যারা আইনজীবী হিসেবে হাইকোর্টে যারা যান, তাদের ক্ষেত্রে কি কোথাও প্রথম দিকের শুরুতে সমস্যা কিছু তৈরি হয়, বা কতটা চ্যালেঞ্জের মুখে তাদের পড়তে হয়? খুবই চ্যালেঞ্জিং। যেরকম বোম্বেতে গিয়ে যেরকম বাংলার শিল্পীদের অবস্থা হয়, মানে যারা অ্যাক্টার অ্যাক্ট্রেস যারা, তাদের মতনই অবস্থা হয়। বিভিন্ন রকম থাকে, লবি থাকে, ইয়ে থাকে, এগুলো তো আছে। তা বাদেও শিক্ষার ক্ষেত্রে অ্যাটেনশনের অসুবিধা হয়। কিরকম অসুবিধা, ধরুন একটা ছোট শহর থেকে বড় শহর যাচ্ছি, ওখানে আমাদের লাইফস্টাইল অন্যরকম। আজকে বালুরঘাট, রায়গঞ্জ বা ইসলামপুরে যে লাইফস্টাইল, সেটা ওখানে নেই। ওখানে লাইফস্টাইলটা সম্পূর্ণ আলাদা, সেই অ্যাডজাস্ট করতে একটা সমস্যা হয়। তারপরে ভাষায় একটা প্রবলেম, আমরা ইংরেজিতে অত দক্ষ নই। নর্থ বেঙ্গলে যারা যায় তারা একাডেমিক্যালি অনেক ভালো সাউন্ড হয়, কিন্তু ইংরেজিতে অত ভালো নেই। সফল আইনজীবী হতে গেলে ভালো ইংরেজি জানতে হবে, সেটা অক্সফোর্ড না হলেও কাছাকাছি জানতে হবে, মোটামুটি স্পোকেন ইংলিশ জানতে হবে। সেই ক্ষেত্রে একটা বিরাট সমস্যা হয়। আচ্ছা, সেই চ্যালেঞ্জের আর ভালো চেম্বার পাওয়া একটা ভাগ্যের ব্যাপার, কারণ ওটা তো ভালো চেম্বার খারাপ চেম্বার কেউ তো বুঝতে পারে না। সব জায়গায় একটা গোলক ধাঁধার মতো একটা পরিস্থিতি তৈরি। সেখানে মিসগাইড হয় ম্যাক্সিমাম 90% ছেলে মেয়েরা। তার ফলে কি তারা ওইখানে আইনজীবী আর হতে পারেন না, তারা লয়ার থাকে, ল গ্র্যাজুয়েট হন, কিন্তু বেসিক্যালি লয়ার হতে পারেন না। আচ্ছা, এই যে আপনি বলছেন এই মানে সেগমেন্টটার মধ্যে পার্থক্যটা কি কি থাকছে? ধরুন আইনজীবী বলছেন, তারপরে ব্যারিস্টার হয়, সলিসিটর জেনারেল, এতগুলো যে পোস্ট যেগুলো থাকে, একটু সংক্ষেপে একটু বলবেন যে মানে ডিফারেন্সটা কি কি? আইনজীবী মানে হচ্ছে লয়ার, প্লেন লয়ার। আর ব্যারিস্টার মানে যারা একই ইকুইভ্যালেন্ট, তারা তারা যারা লন্ডন থেকে পাশ করে আসে, আচ্ছা, মানে তারা barrister। ওকালতি, তারা ব্যারিস্টার। আচ্ছা আর সলিসিটর জেনারেল এগুলো তো, অ্যাডভোকেট জেনারেল এগুলো তো অ্যাপয়েন্টেড বাই দি পার্টিকুলার স্টেট গভর্নমেন্ট অর সেন্ট্রাল গভর্নমেন্ট। সেখানে তো তাদের তো কোনো যোগ্যতার ব্যাপার নেই, এনিবডি ক্যান অ্যাপয়েন্ট। ধরুন এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে সাধারণ মানুষ, কেন বলবো সাধারণ মানুষ, রাজনৈতিক দল, কোনো কোনো সরকার
তারা সম্পূর্ণভাবে নির্ভরশীল হয়ে পড়ছে আদালতের উপর, কোর্টের উপর। মানে সব পথ মিশে যাচ্ছে আদালতের কাছে গিয়ে। আদালতে এক ইস্যুতে একের পর এক মামলা, ন্যায় বিচার পাইয়ে দেবার সম্পূর্ণ প্রত্যাশা সেই আদালত বিচার ব্যবস্থার উপর নির্ভরশীল করছে। এই এত বড় একটা, আমি বলছি যে মানে সাধারণ মানুষের কাছে বিচার ব্যবস্থার প্রতি এতটা আবেদন কেন, মানে তারা এতটা ভরসাস্থল কেন? আমি দেখুন, আমি ডেমোক্রেটিক কান্ট্রি অনেক ঘুরেছি, বিদেশেও গেছি, আমি পড়াশোনা বা রিসার্চ যে কোনো যা কার্যে গেছি। এতটা আদালত নির্ভরশীল পৃথিবীতে কোনো কান্ট্রি নেই, মানে পাকিস্তান বাংলাদেশ বাদ দিয়ে বলছি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বাদ দিয়ে। যারা ফার্স্ট ওয়ার্ল্ড বা সেকেন্ড ওয়ার্ল্ড, আমরাও তো সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রির দিকে যাচ্ছি বা ফার্স্ট ওয়ার্ল্ড দিকে যাচ্ছি। আমাদের এত ডেমোক্রেসিতে, মডার্ন ডেমোক্রেসিতে এতটা আদালত নির্ভর হওয়া উচিত না। তাতে কি হয়, তাতে তখন যোগ্য যারা বিচার প্রার্থী তারা বঞ্চিত হয়। কিরকম ভাবে? তখন আজকে ছোটখাটো পলিটিক্যাল মামলা বা কোনো একটা মেজর ইস্যু নিয়ে মামলা হচ্ছে, সেই কোর্টটা কিন্তু অ্যাকচুয়ালি কোর্টের টাইম নির্দিষ্ট, জাজেরও টাইম নির্দিষ্ট, সেখানে প্রকৃত বিচার প্রার্থী যারা তারা কিন্তু বিচার থেকে বঞ্চিত হচ্ছে। এটা জুডিশিয়ারি ক্ষেত্রেও খারাপ, ডেমোক্রেসির ক্ষেত্রে তো একদমই খারাপ। প্রতি পদে যদি আমাকে কোর্টে যেতে হয়, দ্যাট উড বি, মানে কেউ একটা মিছিল করবে আদালতে যেতে হচ্ছে, কেউ একটা সমাবেশ করবে আদালতে, সেটাই বলছি, সেটা আদালতের সময় নষ্ট হচ্ছে, একটা ভ্যালুয়েবল টাইম। প্লাস প্রকৃত বিচার প্রার্থী যারা ওয়েট করে বসে আছে, ধর 6 মাস, 1 বছর, 2 বছর, সেই সানি দেওয়াল সেই তারিখ পে তারিখের মতো, তারা কিন্তু ভীষণ, এই যে বিচার ব্যবস্থার যে দীর্ঘসূত্রিতার, এটাও একটা কারণ। ডেমোক্রেসি যখন দুর্বল হয়ে যায় তখন জুডিশিয়ারি কিন্তু চাপ পড়ে সব ক্ষেত্রেই। ধরুন আজকে এসআইআর থেকে আরম্ভ সব ক্ষেত্রে যদি জুডিশিয়ারি ইন্টারফারেন্স থাকে, তাহলে কিন্তু ডেমোক্রেসির ক্ষেত্রে সেটা স্বাস্থ্যকর হয় না কখন। এই জায়গাটায় ধরুন সাধারণ মানুষের বেশ কিছু ক্ষেত্রে তারা যে আইনি সুযোগ সুবিধা পেতে পারতেন সেটা নিয়ে তাদের সম্যক ধারণা নেই, ফলে বিভিন্ন জায়গায় তাদের হেনস্থার মুখে পড়তে হয়। তারা কিভাবে বুঝবে যে কোন পরিস্থিতিতে তাদের লোয়ার কোর্টে যেতে হতে পারে বা কখন তাদের হাইকোর্টে যেতে হতে পারে? এই সম্পর্কে সাধারণ মানুষ, যারা একদম প্রত্যন্ত গ্রাম্য গঞ্জের মানুষ, তাদের মধ্যে ধারাবাহিক সচেতনতার ভীষণ অভাব রয়েছে। এটা কতটা? এই জন্য সরকার এবং বিভিন্ন এনজিওদের এগিয়ে আসতে হবে, যারা সামাজিক সংগঠন আছে তাদের আইনি সচেতনতা শিবির করতে হবে বিভিন্ন জায়গায়। মানুষ সবসময় যে কোর্টে যাওয়ার প্রয়োজন আছে এরকম না, কিন্তু মানুষ অজান্তে চলে যায় কোর্টে। ধরুন ভাই একটা সাধারণ ঝামেলার জন্য সে হয়তো 15 বছর 20 বছর কোর্টে যাওয়ার পর কোর্টে এসে আমাকে হয়তো ক্লায়েন্ট বললো যে স্যার আমরা ভুল করেছি, যাওয়া উচিত। হয়তো কাউন্সিলিং পেলে, প্রকৃত কাউন্সিলিং 20 বছর আগে সমস্যাটা মিটে যেত। তার মানে আইনি সচেতনতার অভাব। এখানে সরকারের জন্য ভূমিকা আছে, এটাকে সচেতন করার জন্য কাউন্সিলিং কোর্স দরকার বিভিন্ন জায়গায়, এটা স্কুল কলেজেও পড়ানো দরকার হতে পারে। প্লাস হচ্ছে ধরুন আজকে সামাজিক সংগঠন যেগুলো আছে, এনজিও আছে, তাদেরও উচিত এ ব্যাপারে এগিয়ে আসা, মানুষকে সচেতন করা। আচ্ছা, একেবারে। আচ্ছা, ধরুন কোনো একটা গুরুত্বপূর্ণ মামলা, আপনি জানেন সেটা, পরের দিন মামলা আছে, আজকে রাতটা টেনশন হয় এই সমস্ত মামলায় যাওয়ার জন্য, বা নিজেকে কিভাবে প্রিপেয়ার করেন? দেখুন আমাদের লাইফটা কি বলুন তো, আমাদের লয়ারদের লাইফটা সবসময় প্রমাণ করতে হয় যে আমি আইনজীবী। আমি একটা বড় মামলা জিতলাম মানে তা না যে আমি বিশাল কিছু হয়ে গেল। আপনি দেখবেন অনেক আইনজীবী দেখবেন দীর্ঘদিন তারা কিন্তু একটা প্ল্যাটফর্মে থাকে না, 2-1 বছর তারা থাকলো, তারপর নেমে যায়। কারণ কি, আমাদের সবসময় প্রমাণ করতে হয় যে আমরা প্রকৃত আইনজীবী বা ট্রু লয়ার। সেক্ষেত্রে ধরুন আমাদের তো টেনশন থাকে, তবে আমরা মেডিটেশনটা একটা ভেরি গুড। আমি যেমন প্রাণায়াম করি, যোগ করি, মাঝে মাঝে একটু ঘুরতে যাই, মাঝে মাঝে এই আপনাদের মতো সাংবাদিকদের সাথে আড্ডা মারি, বিভিন্ন লোকের সাথে আড্ডা মারি, এতে টেনশনটা অনেক কমে। আর সবচেয়ে বড় কথা যে কিছু কিছু চ্যালেঞ্জিং মামলাতে রাত্রিবেলা ঘুমও হয় না, তো সারা রাত জেগেই আমি হয়তো বসে আছি। আমার স্ত্রী বলছে তুমি পাগল হয়ে গেছো। এরকম হয় অনেক ক্ষেত্রে হয়, কারণ দেখুন এটা আমাদের প্রফেশনে কিন্তু এত বেশি চ্যালেঞ্জিং থাকে না। একটা ছোট্ট ভুল হয়ে গেলে একটা মানুষের জীবন হয়তো শেষ হয়ে যাবে, মানে যোগ্য যে বিচার সেখান থেকে বঞ্চিত হয়ে যায়। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের হাইকোর্টটা হচ্ছে ধরুন জাস্ট লাগে পিজি হসপিটাল, মানে একদম আইসিইউ পেশেন্টরা যায় হাইকোর্টে, খুব সিরিয়াস পেশেন্ট ছাড়া, সিরিয়াস লোক ছাড়া হাইকোর্টে যায় না। তাদের ক্ষেত্রে একটা যদি আমাদের ভুল হয়, তো একটা অনেক সময় একটা ওয়ার্ড ভুল হয়ে গেছে, একটা স্ট্যাটিউট আমরা মিসিং করে গেছি, তার ফলে মামলার হয়তো আমরা হেরে গেছি বা হয়তো দীর্ঘসূত্রিতা হয়ে গেছে, সেক্ষেত্রে ক্লায়েন্ট সাফার করে। সেক্ষেত্রে আমাদের ওই লোডটা নিতে হয়, আমাদের সেই চাপটা নিতে হয়। ধরুন কল্যাণ চক্রবর্তী হাইকোর্টে মামলা দাঁড়িয়ে আছে, কোনো একটা মামলায় তার বিপরীত দিকে দেশের, আমি নাম বলছি না, দেশের সবচেয়ে 5 জন আইনজীবীর মধ্যে একজন দাঁড়িয়ে আছে, সামনাসামনি হলে কি মনে হয় তখন?
না, আমার খুব একটা অসুবিধা হয় না, কারণ আমি অ্যাকচুয়ালি খুব ছোট বয়সে সুপ্রিম কোর্টে মামলা করতে গেছিলাম। আমি 2007 থেকে যে কর্পোরেট সেক্টরে কিছু মামলা করেছিলাম, আমাদের লয়ার ছিলাম। আমি অনেক বড় বড় লয়ারের সাথে সহজে কাজ করার সুযোগ পেয়েছিলাম, যেমন অরুণ জেটলি, বা ধরুন আজকে আপনার নরিমানের ছেলে, বা ধরুন আজকে আমাদের এই যে যারা আছে চিদাম্বরম, বা এদের সাথে শান্তিভূষণ। তো যার ফলে কি কনফিডেন্সটা বেড়ে গেছিল ওনাদের সহযোগী থাকার ফলে, হাউ টু ডিল উইথ দ্য কেস বা হাউ টু মেক আউট দ্য কেস ইন ইজি ওয়ে। তো কলকাতা হাইকোর্টের শক্তি মুখার্জি, বাবুল লক্ষ্মীগুপ্ত, আরো অনেকেই ছিলেন। তাদের সহচর্য আসার ফলে কনফিডেন্সটা আমার ছিল সবসময়, যার ফলে আমার ওই বড় ছোটর ব্যাপারটা থাকে না। কোর্টে যখন সওয়াল করি তখন এগেস্টে কে আছে, সেই আমাদের সেই ইয়ে আছে না, সেই যদি তোর ডাক শুনে রবীন্দ্রনাথের সেই তবে একলা চলো রে। একলা চলো রে, ওই একলা চলো ব্যাপারটা প্রথম থেকেই ছিল। আর যেহেতু নর্থ বেঙ্গলের ছেলে, ধরুন আমরা আমরা খুবই প্রথম দিকে খুব খারাপভাবে ট্রিট হতাম, মানে মানে সেভাবে আমরা হেল্প পেতাম না। তো যার ফলে প্রথম থেকে এটা আমাদের আত্মবিশ্বাস গড়ে উঠেছিল যে আমরা এটা কিছু একা করবো। তো যার ফলে সামনে কে আছে, সামনের প্রতিপক্ষ সে কে, কত তার ওয়েট, সেটা ভাববার কোনো প্রয়োজন অনেক নেই। সময় এরকমও হয়েছে। স্বনামধন্য এখন সুপ্রিম কোর্টের বিচারপতি হয়ে গেছেন, নাম বলছি না, নাম বলে হয়তো বিতর্ক বাড়বে। উনি এখন সিনিয়র বিচারপতি সুপ্রিম কোর্টে, উনি আমার এগেস্টে ছিলেন আচ্ছা। একটা কেসে। তো আমার জাস্টিস অলোক চক্রবর্তী ছিলেন, তখন রিটায়ার করে গেছেন। তো আমার এগেস্টেই উত্তর দিনাজপুরেই মামলা ছিল, অর্গানাইজ টিচারের মামলা। সেই টিচারের মামলাতে ও টিচার জেনুইন, তাকে দেওয়া হয়নি, আচ্ছা। জেনুইন টিচার পাইনি, অন্য টিচার পেয়েছে। তো সেই মামলা চ্যালেঞ্জ, অ্যাডমিশন হয়ে গেছে, অলোক চক্রবর্তী এসছে জাস্টিস, আমাকে জিজ্ঞাসা করছে। আমি প্রথমেই একটা কথা বলেছি, ওই সেই কথাটাই বলেছি, যারা ভালো লয়ার বা বড় লয়ার দিতে পারে না, তারা কি জাস্টিস পাওয়ার যোগ্য না? তারা কি জাস্টিস চাইতে পারে না একটা মহিলা অবলার জন্য? আর ওই কথাতে, একটা কথা দিয়ে আমার মামলা, ওই মানে আমার পুরো প্লিটা জাস্টিসই করলেন। সেখানে তো সেইরকম ট্যাকটিক্স আমাদের নিতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে আমরা হয়তো ওয়েটে কম হয়ে গেল, তো সেসব মাঝে মাঝে নিতেই হয় আমাদের। একদমই তাই। এগুলো স্ট্র্যাটেজির মধ্যেই পড়ে আর কি। এখানে কল্যাণবাবু, আমরা আলোচনায় থাকবো, তবে তার আগে আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আমরা ফিরে আসছি আমাদের আজকের আলোচনায়, যেখানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ চক্রবর্তী। धीमा इंटरनेट आपको रोक रहा है? शहर के सबसे तेज कनेक्शन पर स्विच करें। आरसी टीवी ब्रॉडबैंड 20 Mbps से लेकर 250 Mbps तक की तेज स्पीड का आनंद लें। বিরতির পর ফিরে এলাম আমাদের খাস কথার অনুষ্ঠানে, যেখানে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ চক্রবর্তী। কল্যাণবাবু, বিরতিতে যাওয়ার আগে আমরা কথা বলছিলাম, এবার আপনার কাছে জানতে চাইবো যে আপনার একাধিক গুরুত্বপূর্ণ মামলা, সেটা কালিয়াগঞ্জ বুনিয়াদপুর রেল লাইন হতে পারে, সেটা চা বাগানের যে সমস্যা নিয়ে আপনার মামলা হতে পারে, আপনার এইমস ডে মামলা হতে পারে। এই যে জেলার সাধারণ মানুষের দীর্ঘদিনের যে বঞ্চনা, তাদের সুরাহা দিতে আপনি একের পর এক গুরুত্বপূর্ণ মামলা কলকাতা হাইকোর্টে আপনি করেছেন। সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানাবেন। অ্যাকচুয়ালি দেখুন, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে যারা মামলা করতে যায় তারা হারিয়ে যায়, রাস্তাতেই হারিয়ে যায়। তো এখানে যখন আমার অ্যাপ্লিকেন্টরা আসেন, বিভিন্ন মাস্টার বা ইয়ে, খুব মানে পেপার ওয়ার্ক থাকে না তাদের ঠিক মতো। বিশেষ করে এই জনস্বার্থের মামলায় তো প্রচুর পেপার লাগে, প্রচুর ডকুমেন্টস লাগে, তার হিস্ট্রি লাগে, সেগুলো আমাকে ভীষণভাবে জোগাড় করতে হয়। কিন্তু এগুলো আমার মনে হয় চ্যালেঞ্জিং। একটা আমি ডক্ট্রিনকে চ্যালেঞ্জ জানাচ্ছি, মানে ধরুন হিলি বালুঘাট রেল এখন তো শেষের মুখে। হিলিবাগের জমি সমস্যার বিরাট ছিল, বিরাট সমস্যা ছিল। আবার দেখুন বারাসাত থেকে বারোবি 780 কিলোমিটার রাস্তা, তার মধ্যে রায়গঞ্জ ছিল আপনার, এদিকে যেটা জ্যাম হতো এখানে আপনার ডালখোলা বলছি। ডালখোলা মানে ডেঞ্জারাস, মালদা ছিল। একেবারে। তো এই মামলাগুলো না আমাকে সবসময় না, একটা প্রচুর বুদ্ধিজীবী লোক, প্রচুর লোক বলতো কেন এইগুলো মামলা নেই, উত্তরবঙ্গ বঞ্চিত, পলিটিক্যাল লিডার সেরকম সুশিক্ষিত না আমাদের, সেভাবে যে পার্লামেন্ট বা বিধানসভায় বলবে এইসবগুলো বলার মতো লোক নেই, যার ফলে ওই দায়িত্বটা আমাকে নিতে হয়েছিল। আচ্ছা আচ্ছা। এটা একটা আমাকে অনুপ্রেরণা দিয়েছিল। তাছাড়া অনেক সময় আমি চা বাগানে গিয়ে দেখতাম, চা বাগানের অনেক সময় মেডিকেল ক্যাম্প করতে গিয়ে, আমি লায়ন্স ক্লাবে যেহেতু আছি, লায়ন্স ক্লাব অনেকদিন ধরে করছি, এখন প্রেসিডেন্ট হয়েছি, তো তখন দেখতাম যে চা বাগানের লোকদের না পা দিয়ে ঘা হতো, রক্ত বেরোতো, খুব মানে কষ্টের মধ্যে, হ্যাঁ কষ্টের মধ্যে ওরা কাজ করতো। তো আমি ভাবলাম যে এদের যদি একটু ওয়েজেসটা বাড়িয়ে দেওয়া যায় তাহলে ক্ষতি হবে না খুব একটা। সরকার সবসময় অত অগ্রণী ভূমিকা নিতে পারতেন না। তা আমি ওটা মামলা করেছিলাম মিনিমাম ওয়েজেস অ্যাক্টের মধ্যে, তো অর্ডার পেয়েছে, তাদের মুখে হাসি ফুটেছে, এটাই আর কি।
মানে এই যে মানে আমি বলছি যে মামলাগুলোর সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাধারণ মানুষের যেগুলো যুক্ত আর কি, আপনি সেগুলোকেই গুরুত্ব দিয়ে আদালতে নিয়ে আসছেন। হ্যাঁ, সব মামলাই গুরুত্বপূর্ণ, কিন্তু এই মামলাগুলোকে আমি বেশি গুরুত্ব দিই, কারণ এগুলো অনেক মানুষের স্বার্থ জন্য। একদম, আমি সেটাই আজকে বলছি। ধরুন বৃহত্তর আজকে ধরুন স্বার্থের। রায়গঞ্জ থেকে যদি একটা পেশেন্ট যদি রাস্তায় মারা যায় বাইপাসের কারণে, বাইপাসে যেহেতু হাইওয়ে গুলো এক ছোট, এখানে 32,000 মামলা ছিল, 32,000 মামলা টোটাল ছিল। সেই মামলাগুলোকে আমাদের জাস্টিস, চিফ জাস্টিস ছিলেন বিশ্বনাথ সমাদার, উনি খুব হেল্প করেছিলেন। সেইগুলোকে আস্তে আস্তে আমরা হাইকোর্টের মাধ্যমে কমাতে থাকি। আচ্ছা আর 32,000 মামলা বুঝতে পারছেন কত, তাহলে এই জমি এই রাস্তা কোনোদিনও হতো না, ডবলে আচ্ছা। পড়েই থাকতো, কবে নিষ্পত্তি হবে কোনো ঠিক নেই, টাকাও ফিরে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের। সেই কারণে আমরা এটাকে এক্সপিরিয়েন্সলি করলাম। দেবেশ সাহা বলে একজন আইনজীবী, উনি মালদা কোর্টের, উনি ফার্স্ট মামলা করলেন মালদা জ্যামে, তারপরে ওটাকে আমরা এক্সটেন্ড করে এখন তো আপনি বারাসাত আমডাঙ্গা রোড রাস্তা দেখবেন নিষেধ হচ্ছে, খুবই ডেভেলপ। রায়গঞ্জ এদিকে ডালখোলা, আপনার আলিপুরদুয়ার, এটার সাথে ধরুন এটার সাথে কর্মসংস্থান জড়িত নর্থ বেঙ্গল, কারণ এই রাস্তাগুলো হয়ে গেলে না ট্যুরিজম, ধরুন ট্যুরিজম টি, নর্থ বেঙ্গল তো এছাড়া কোনো ইন্ডাস্ট্রি নেই। ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা এখন যেভাবে গ্রোথ করছে, আপনি দেখবেন এই টোটাল দার্জিলিং বেলটাতে, ডুয়ার্স বেলটাতে প্রায় 7,500 হোটেল আছে। 7,500 ইন্টু যদি আমি ধরি 100 ধরি, তাহলে তো প্রায় 8 লক্ষ থেকে 10 লক্ষ লোক জীবিকা নির্বাহ করছে, সুযোগ সুযোগ তৈরি হচ্ছে। যোগাযোগ ব্যবস্থা যত উন্নত হবে, লোকে আসবে, এখন প্রাইভেট গাড়ি নিয়ে কলকাতা থেকে ধরুন 8 ঘন্টায় শিলিগুড়ি ঢুকে যাচ্ছে, সেখানে 18 ঘন্টা, 20 ঘন্টা, 30 ঘন্টা লাগবে। এটা একটা বিরাট ব্যাপার। এখন লোকের কর্মসংস্থান বাড়াতে গেলে এগুলো তো সুযোগ দিতেই হবে। কোনোভাবে একটু অন্য প্রসঙ্গে আসি, যেটা বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যম বলুন, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, যে ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা, তার যে রিফর্ম করা, আপনি কি মনে করেন, তার সঙ্গে সহমত পোষণ করেন যে এটা কতটা প্রয়োজনীয়? অবশ্যই, কারণ দেখুন আজকে ভারতবর্ষ ধরুন একটা থার্ড এখন ইকোনমিক স্ট্যাটাস, প্লাস এআই অনেক জায়গায় চলে এসছে। আজকে চায়নাও আমি দেখেছি, চায়নায় এখন আপনার সোশ্যাল মানে জুডিশিয়াল রিফর্মস এমন জায়গায় গেছে যে 3 মাসের মধ্যে তোমাকে ডিসপোজাল করতে হবে, যেভাবে হোক, এআই দিয়ে করো, যেভাবে করো। তাতে কি হচ্ছে, লোকে সুযোগ পাচ্ছে। মানুষের তো প্ল্যাটফর্ম অনেকগুলো আছে, লোয়ার কোর্ট আছে, তারপরে লোয়ার কোর্টে যে ডিস্ট্রিক্ট কোর্ট আছে, তারপরে হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্ট। এর মধ্যে 6-7 ধাপ আছে। যদি একটা ধাপে যদি খুব স্পিডি জাস্টিস যদি ভুলও হয়, তাহলে আমি সুযোগ পাচ্ছি আরেকটা আপার ফোরামে। কিন্তু যদি আমার জাস্টিস পেতে যদি আমার 15 বছর, 20 বছর বা 30 বছর লাগে, তা তো সেই আমি হারিয়ে ফেলছি। ধরুন একটা ম্যাট্রিমোনিয়াল স্যুটের ক্ষেত্রে আমি দেখেছি 18 বছর, 20 বছর, 30 বছর ধরে চলছে। সেই ছেলে বা সেই মেয়ের তো কোনো ভবিষ্যৎ থাকছে না আফটার ডিভোর্স, তাহলে সেখানে স্পিডি জাস্টিস করা উচিত। এক্ষেত্রে অনেকগুলো আছে, আপনার আরবিট্রেশন আছে, মেডিয়েশন আছে, কিন্তু এগুলো সাফিসিয়েন্ট না। আমি মনে করি যে কোর্টকে সচল করা উচিত, কোর্টকে আরো বেশি সায়েন্টিফিক্যালি এগিয়ে যাওয়া। কারণ কোর্ট, মাদার কোর্ট যদি অচল হয়, তাহলে এই আরবিট্রেশন বা মেডিয়েশন কাউন্সিল কখনোই এটা ফুলফিল করতে পারবে না। সুতরাং এটাকে সচল করতে হবে এবং এটা টার্গেটেড করতে হবে যে আমি এই সময়ের মধ্যে এত মামলা আমাকে ডিসপোজাল করতে হবে। তার জন্য তার ব্যাকআপ থাকতে পারে, কিন্তু সেটাকে করতে হবে। করতে টাইম বাউন্ড প্রোগ্রাম না করলে আমরাও অচল হয়ে যাব, জুডিশিয়াল সিস্টেমটা অচল হয়ে যাবে। 20 বছর পরে আপনি হয়তো আমার সাথে আলোচনা করবেন বা 10 বছর পরে, তখন দেখবেন যে আমার মামলা এখন যদি 9 কোটি থাকে, তখন দেখবেন 30 কোটি আছে। আলটিমেটলি তাহলে সেই 9 কোটির লোক তো জাস্টিস পাচ্ছে না। এটা তো একটা খুব বাজে দিক হয়ে যাচ্ছে। বেশ কিছু ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে বিভিন্ন রাজনৈতিক দল, আমি কোনো পার্টিকুলার কারোর কোনো দলের কথা বলছি না, যে কোনো রায় যদি তাদের বিপক্ষে যায়, সঙ্গে সঙ্গে সরাসরি সেই বিচারক বা বিচারপতিকে টার্গেট করা হচ্ছে। এটা কতটা বিপজ্জনক অন্তত মনে করছে? এটা দেখুন, আজকে যারা রাজনৈতিক ব্যক্তি বা যারা আপনার ডেমোক্রেসিতে যারা সহাবস্থান, তারা তো অ্যাকচুয়ালি আইনের প্রণেতা। তারা যদি এটা খারাপ মন্তব্য করে, এটা বার্তাটা খারাপ যায়। সাধারণ মানুষের মনে কিছু লোক ঘৃণিত হয়, আবার কিছু লোকের প্রতি একটা ডেমোক্রেসিতে তার প্রতি মানে তাকে সঙ্গে নিয়েও অনেকে তাকে সাপোর্ট করেও একটা বিচারপতি বা বিচারককে হেনস্থা করে। এটা সমাজ ব্যবস্থার পক্ষে ভালো নয়। কারণ আমরা যেখানে 2026-এ এখন আমরা চন্দ্রযানকে নিয়ে যাচ্ছি, এত ডেভেলপ করছি বৈজ্ঞানিকভাবে, সেখানে মানসিকতাও আমার মনে হয় অ্যাডভান্স হওয়া উচিত। 20 বছর আগে যে মানসিকতা ছিল সেটাকে ঝেড়ে ফেলে আমার মনে হয় এখন বেশি আরো অ্যাগ্রেসিভলি
নিজের মানসিকতাকেও রিফর্মস করা উচিত রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছে সমস্ত ক্ষেত্রে একেবারে। অতীতেও আমরা দেখেছি, বর্তমানেও দেখতে পাচ্ছি যে ধরুন যারা আইনজীবী রয়েছেন তারা হয় লোকসভার সাংসদ হচ্ছেন, রাজ্যসভার সাংসদ হচ্ছেন, সেটা একাধিক দল থেকে, কোনো নির্দিষ্ট দল নয়। ভবিষ্যতে কল্যাণ চক্রবর্তীকে কি বা সাংসদ বা অন্য কোথাও দেখা যেতে পারে? সেটা তো সময় বলবে, দেখুন সেটা আমি এখন কিছু বলতে পারবো না, তবে এখন প্রফেশনটাই করার ইচ্ছা, ভবিষ্যৎ সেটা সময় বলবে। ধরুন যারা এখন আইন পড়ছে, আইনের প্রতি সাধারণ মানুষ, মানে আগে আমি বলবো আগের থেকে এখন অনেক মানুষ, অনেক ছেলে মেয়ে তারা কিন্তু এই আইনের প্রতি তাদের আকর্ষণ বাড়ছে, আইনে যাচ্ছে। যারা নতুন প্রজন্ম এগিয়ে আসছে তাদেরকে কি বার্তা দেবেন আপনি? দেখুন, আইনজীবী হিসাবে যদি তাকে যদি প্রফেশনে আসতে হয় তাহলে মানসিকভাবে তাকে ফার্স্ট ইয়ার থেকেই শুরু করতে হবে। উনি ফিফথ ইয়ার করলেন, তারপরে হয়তো ক্যাম্পাসিং পেলেন না, এদিক ওদিক কাজ পেলেন না। এখানে কিন্তু ওই মানে প্রাইম ইনস্টিটিউট থেকে পড়ার ছাত্র যেই একটা সাধারণ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি স্টুডেন্টও তাই, কিন্তু আচ্ছা, প্রফেশনে কিন্তু সবাই বোথ আর ইকুয়াল। এখানে কিন্তু অনেকে বলে যে এই ইনস্টিটিউট থেকে পড়লে বড় কিছু না, এখানে হচ্ছে হাতের শিক্ষাটাই মেন। প্র্যাকটিক্যাল শিক্ষাটার ক্ষেত্রে কি হয়, এখন ধরুন শর্ট টাইপের কোশ্চিন যেহেতু হয়েছে, সাধারণ ছাত্রের মধ্যে ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউটের যে বর্ণনা করাগুলো, এগুলোর ক্ষেত্রে এটা আমি দেখছি আমার কাছে প্রচুর জুনিয়র আসে, তাদের ক্ষেত্রে মানে টিক মার্ক দেওয়া একটা শর্টকাট, খুব তাড়াতাড়ি মানে কিছু করা বা বড় হওয়ার ইচ্ছা, সেটা হয় না এখানে। এখানে চট করে 80% মার্কস পাওয়া যায় না। মানে আমাদের সেই পুরনো সিস্টেমে যেটা আছে লয়ে, কিন্তু সেই স্কুলিংটাই মেনটেন করা হয় গুরুকুল। সেই জন্য প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যে প্রচুর পরিশ্রম করতে হবে। সাধারণ একজন লয়ার হতে গেলে তাকে পরিশ্রম করতে হবে, এবং তাকে মানে ডেডিকেশন টু দ্য ল প্রফেশন, এই যদি হয় তাহলে তোমরা ল প্রফেশনে আসো, আর না ল প্রফেশনে না এসে অন্য কোনো প্রফেশন করাটাই বেটার। একজন ভালো আইনজীবী হতে গেলে তার কি মানে আমি বলছি একাডেমিক স্কোরটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি এর সাথে আলাদা কোনো দক্ষতা থাকে যাকে মানে যার ফলে সে বা তিনি একটা খুব ভালো দক্ষ আইনজীবী হয়ে উঠতে পারে? দেখুন, ভালো আইনজীবী বলতে তো অনেক রকম বোঝায়। আমি বলি সফল যদি আইনজীবী বলেন তাহলে তাকে ভালো ডিবেটেবল হতে হবে। দ্বিতীয়ত, কারণ আমাদের প্রফেশনে কি হয়, ইনস্ট্যান্ট সবকিছু করতে হয়। একটা আদার সাইড কি পয়েন্ট বলবে আমি জানি না, ইনস্ট্যান্ট আমাকে ডিসিশন নিয়ে আমাকে আর্গুমেন্ট করতে। সুতরাং আমাদের কিন্তু দক্ষতাটা অনেক বেশি অনেকের থেকে। ডাক্তারদেরও কিন্তু রিক্যাপ করার সুযোগ থাকে, কিন্তু আমাদের যেহেতু দুটো পার্টি থাকে, একটা পার্টি যদি আমাদের এগেস্টে বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ইনস্ট্যান্ট কিছু বলার সুযোগ থাকে। সেটা পড়াশোনাটা এত গভীরে করতে হয় আমাদের, যার ফলে সবাই ওই ধৈর্যটা হারিয়ে ফেলে। সেই পেশেন্সটা থাকলে নিশ্চয়ই প্রফেশনে সফল হতে পারবে। ধরুন আমাদের জেলার একদম প্রত্যন্ত গ্রাম থেকে কোনো মানুষ হাইকোর্টে সওয়াল করতে গিয়েছেন, অনেক সময় অভিযোগ আসেন যে সবাই না, অধিকাংশ আইনজীবীর কথা আমি বলছি না, একাংশ তাদের কাছ থেকে যে আর্থিক যে বিষয়টা, তাদেরকে এই জায়গাটা থেকে তাদেরকে একটা হেনস্থার শিকার হতে হয়। বিভিন্ন জায়গায় দিনের পর দিন আদালতের চৌকাঠে দৌড়াতে হচ্ছে, পয়সার পর পয়সা চলে যাচ্ছে, সুরাহা পেতে দেরি হচ্ছে। এর জন্য কি বিশেষ কোনো সেল বা কিছু রয়েছে যাতে সেখানে এই সাধারণ মানুষরা গেলে তারা কিছুটা সুবিধা পেতে? এর মধ্যে অনেক কিছু আছে, লিগাল এইড আছে, লিগাল এইড সোসাইটি আছে, বিভিন্ন রকম। এখন তো অনলাইনে সবকিছুই বেরিয়ে যায়। আমার মনে হয় যারা অ্যাকচুয়ালি দারিদ্র্য নিচে বা ওই জায়গায় বসবাস করছে, যারা খরচা চালাতে পারছেন না, তাদের ওই সুযোগের সদ্ব্যবহার করা উচিত। সেখানে একজন দক্ষ আইনজীবী বা অন্য কোনো বড় আইনজীবীর কাছে গেলে তার খরচা তো বেড়ে যাবে স্বাভাবিক। সেখান থেকে দেখুন এখন বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে বা সিনেমাতে বলুন, মানে মূল যে হিরোর ভূমিকা আমি বলবো সেখানে কিন্তু একজন আইনজীবী। আপনি ক্রিমিনাল জাস্টিস বলুন, আপনি অক্ষয় কুমারের এলএলবি, জলি এলএলবি বলুন, সব ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে একদিকে করাপ্টেড পলিটিক্যাল লিডার, পুলিশ প্রশাসনের একাংশ করাপ্টেড, সেখান থেকে একজন মানে খুব সাধারণ একজন মানুষকে বাঁচানোর লড়াই করছে আইনজীবী। মানে যখন কোর্টের সওয়াল জবাব চলছে, শেষ পর্যন্ত সত্যমেব জয়তে, সেখানে জিতে গেল। আইনজীবীর এই ভূমিকায় নিজেকে দেখতে কখনো ইচ্ছে করে? মানে একদম হিরো সাধারণ মানুষের কাছে, কোথাও যখন কেউ কোনো সুবিধা পাচ্ছে না, সব আশা শেষ, সেই আইনজীবী মস্ত বড় পরিত্রাতা হয়ে ওঠে সেই মানুষটির কাছে। কিন্তু দেখুন, সেলুলয়েড পর্দায় মানুষের পারসেপশন রিফ্লেক্ট করে। তো ধরুন আজকে আপনি আইনজীবী, আপনার যে কোনো ধরুন অন্যায় হলো, সাংবাদিক থেকে আরম্ভ করে যে কোনো পুলিশ অফিসারের সার্ভিস ম্যাটারে কোনো অন্যায় হলো, বা ধরুন
যে কোনো সামাজিক কোনো যদি সোশ্যাল জাস্টিসের ক্ষেত্রে অন্যায় হয় তখন তো আমরা আইনজীবীর কাছেই যাই প্রথমে। তাহলে এই জায়গা থেকে মানুষ কিন্তু এই আইনের প্রত্যেকটা জন্ম যে লাইফ সার্টিফিকেট নিতে মৃত্যু পর্যন্ত দেখবেন কিছু না কিছু ল স্ট্যাটিউট আছে এর মধ্যে। তাহলে মানুষ তো আইনের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। আপনি যেমন গ্রামের লোক অনেকে আছে ডাক্তার দেখান, ডাক্তার বিশ্বাসই করে না, বলে আমরা এমনি মরে যাবো, কিন্তু তারাও কিন্তু কোর্টে যায় জমি জমার মামলা। তার মানে আইনের ব্যাপারটা কতটা গভীরে। সুতরাং প্রত্যেকটা মানুষকে স্পর্শ করছে আইনটা, আইন ব্যবস্থাটা কিন্তু প্রত্যেকটা মানুষকে স্পর্শ করছে। তাহলে এই যে তাহলে সামাজিক মানুষ তো দেখছে যে একটা লয়ের হিরো মানে কি, তাকে হিরো করা হচ্ছে কি জন্য, তার মানুষের পাবলিক পারসেপশন থেকে করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে তারা ওইখানে হচ্ছে এবং সেই সিনেমা হিটও করছে। কারণ মানুষকে নিয়ে যে সবকিছু আজকে দেখুন অনেক ক্ষেত্রে দেখবেন আগে যে আমরা শিক্ষকদের বা আজকে শিক্ষকরা পলিটিক্যাল লিডার হতো বা কোনো তাদের সম্মান প্রচুর ছিল, কিন্তু এখন কারা হচ্ছে। মানে সামাজিক বিন্যাসটা হয়তো পাল্টে যাচ্ছে মোটামুটি জায়গাটাতে। সেখানে একটা কোয়ালিটির ব্যাপারটা চলে আসছে, কোয়ালিটি একটা। কোনো আরেকটি বিষয়, এটা সাধারণ মানুষের খুব জানার ইচ্ছে, মানে ধরুন শীত গ্রীষ্ম বর্ষা যখনই আদালতে সওয়াল করতে চান আপনারা, পরনে আপনাদের একটা কালো কোট পরা থাকে, কালো কোটটা কেন পরে, কি কারণ থাকে? কালো কোটের রিফ্লেকশন হচ্ছে কি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে সকলের জন্য সমান অধিকার। মানে আমি যদি টাটা বিল্ডার ছেলে হই, গোয়েঙ্কার বা যদি আম্বানিও হই, তার যে আইন, তার যে সেই আইনের চোখে যেরকম, আবার ধরুন একটা গরিব সাধারণ মানুষ সেও কিন্তু একই। আচ্ছা, এই ডিসক্রিমিনেশনটা নেই। মানে আর্টিকেল 14 14 আর্টিকেল যে 14 আছে কনস্টিটিউশনে, সংবিধানে, সেটাকে মানে রিফ্লেক্ট করে। এবং ভারতীয় দেখবেন এই যে সংবিধানটাও কিন্তু ঠিক ওইভাবেই তৈরি হয়েছে যে সকলের ভালো করার জন্য। আপনি যদি সংবিধানের ধারাগুলো দেখেন দেখবেন ফান্ডামেন্টাল রাইটস কি কি দরকার, রাইট টু রিলিজিয়ন, রাইট টু স্পিচ, রাইট টু প্রোটেকশন অফ অ্যানিম্যাল, এসব প্রত্যেকটা কিন্তু সমাজের ভালো করার জন্য করা হয়েছে। একেবারে সেই জন্য এই প্রেক্ষাপটে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সেই জন্যই মানে ব্রিটিশটা আমল থেকে ব্রিটিশটাই ফার্স্ট এটা চালু করেছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তারপরে তো টোটাল ব্রিটিশদের আইনি ব্যবস্থায় মোটামুটি চলছে ধরুন সিস্টেমটা। মানে সেটার কি পরিমার্জন কিছু করার দরকার মনে হয়? মানে এখনো আপনারা বিচারপতি যারা রয়েছেন, সম্মানীয় বিচারক বা বিচারপতি, তাদেরকে এখনো মাই লর্ড বা মাই বলতে? না, এখন ওটা শিথিল হয়েছে। মাই লর্ডের জায়গায় স্যার বলা যায়, ম্যাডাম বলা যায়, অনেকে স্যার বলেন, ম্যাডাম বলেন। কিন্তু ওই যে প্রচলিত ব্যাপারটা আছে বলে সবাই মাই লর্ড বলতে অভ্যস্ত হয়ে গেছেন। কিন্তু অনেক কিছুই বলা যায়, মানে সেরকম কোনো হার্টের অনেকটা জায়গায় শিথিল হয়েছে। হ্যাঁ, শিথিল হয়েছিল। আর এই যে এখন যেটা মানে এই যে আইনগত যে এটা চেঞ্জ হলো, মানে একটা সময় আপনাদের আইপিসি ছিল, এখন কেন্দ্রীয় সরকার আমলে নতুন যে নামকরণটা করা হলো আর কি, ভারতীয় ন্যায় সংহিতা। এই দুটো, এই যে চেঞ্জেসটা হলো, এটা দুটোর মধ্যে কি কোনো পার্থক্য কি কিছু আছে? না দেখুন, এটা তো 188 বছর আগেকার আইন ছিল আইপিসি, সিআরপিসি। এটা চেঞ্জ দরকার ছিল। কারণ ধরুন কিছু কিছু ক্ষেত্রে ধরুন যে আজকে ডিজিটালাইজেশন যুগ, ডিজিটাল এভিডেন্স, তারপর ধরুন ভার্চুয়াল তার স্টেটমেন্ট, ধরুন একটা বয়স্ক লোক আছে, দূরে আছে, তাকে আমি ভার্চুয়াল 161 স্টেটমেন্ট নিতে পারি। এগুলোর একটা রিফর্ম দরকার ছিল। আচ্ছা, সেটাই আছে। ভারতীয় ন্যায় সংহিতাতে কিছু কিছু জিনিস ঢোকানো হয়েছে, নতুন কিছু বাদ যায়নি। আচ্ছা, মানে এটা আইন ব্যবস্থার জন্য ভালো একটা উদ্যোগ বলে মনে হয়। গতিশীল হবে, মানে গতিশীল আইনটা যাতে গতিশীল হয়, সেই জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ক্রিমিনাল কেসটা শেষ করতে হবে, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে চার্জশিট দিতে হবে, এগুলো সব বলা আছে। সেটা তার ফলে কি হচ্ছে, ধরুন অ্যাডমিনিস্ট্রেশন ও জুডিশিয়ারিতে মধ্যে একটা অ্যাডমিনিস্ট্রেশন গতি পাচ্ছে। নতুন আইনটা কিন্তু মানে রিফর্মস হয়েছে, চেঞ্জ হয়নি। সেটা সুবিধা, গতিশীল হয়েছে। সুবিধা সেটা তো সময় বলবে, কিন্তু সুবিধা পাওয়া উচিত। এখনকার যে আইনটা, সেটা মানুষের সুবিধা আরো বেশি হবে। শোনা যায় যে আপনি আইনজীবী পেশার পাশাপাশি একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত। কি কি সামাজিক কাজ করেন? আর দ্বিতীয়ত হচ্ছে, এই সমস্ত পেশার বাইরে আপনি নাটকের সঙ্গে যুক্ত। এই দুটোকে কিভাবে মেলান এত পেশারের পরে? না, অ্যাকচুয়ালি নাটকটা দেখুন, আমার বালুরঘাটে যেহেতু আমার বাড়ি ছিল, নাটক আমি হরিপদ মুখার্জি, উনি আমার সম্পর্কে কাকা হতেন, তো ওনার ওখানে যেতাম। তো তখন নাটক করা হয়নি, যেহেতু আমার পড়াশোনার প্রচুর চাপ ছিল একটা বাড়িতে। আমি খেলাধুলাও করতাম, টেবিল টেনিস চ্যাম্পিয়ন ছিলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির। হ্যাঁ, তখন আমাদের সেই মান্তু ঘোষ, ভারতী ঘোষের কাছে আমার কোচিং নেওয়া। হয়তো আমি আইনজীবী না হলে হয়তো টেবিল টেনিস প্লেয়ার হতাম, হয়নি বাবার জন্য আর কি। কেরিয়ারটা উনি বেশি করেছেন। কিন্তু ওইখানে আমি দেখেছি যে আপনার
লয়ার বলে না, একটা মানুষের না আলাদা পার্সপেক্টিভ থাকা উচিত। আমার বাবাও বলতেন যে তুমি শুধু ওই একটা কাজ করে জীবনে কিছু করতে, তাহলে তোমার অ্যাক্টিভিটিস ওভারল্যাপ করবে না। সমাজে যদি প্রতিষ্ঠা পাও, যদি প্রতিষ্ঠা না পাও তুমি স্ট্রাগল করে যাবে সারা জীবন, কিন্তু প্রতিষ্ঠা পেলে তোমাকে সমাজকে একটা রিটার্ন দিতে হবে একটা কিছু, যত পারো তুমি। প্রতিদানের একটা হ্যাঁ, সেই ক্ষেত্রে আমার অনুপ্রেরণা ওনার। আমি ভারত সেবা সংঘের সাথে অনেকদিন যুক্ত ছিলাম, ওখানে আইনজীবী হিসেবে আমি মানে কাজ করি, কোনো আমি রেমুনারেশন নিই না, বা রামকৃষ্ণ মিশনেও করি অনেক কাজ। তো ওটা আমাকে স্বামীজি বললেন, আমি বলে আমার নামে রাখবেন অ্যাকাউন্ট, যখন আমি থাকবো না বা ইয়ে হবে তখন আপনি ওটা সবাইকে বিলিয়ে দেবেন, এরকম হয় কথা। তো তাছাড়া ধরুন এই লায়ন্স ক্লাবে কাজ করি, লিগাল এড সোসাইটিতে অনেক জাস্টিস আমাকে অনুপ্রেরণা দেন, তোমার মতো ছেলে আসলে আরো 10টা ছেলে আসবে, অনুপ্রেরণা হবে। আমি দেখি যে জীবনে ওই বছরে হয়তো আমাকে 15 ঘন্টা সময় দিতে, 15 ঘন্টা আমি আড্ডা না মেরে ওই জায়গাটা সময় দিই। এইভাবে টাইম ম্যানেজ, যেহেতু আমি ম্যানেজমেন্টের স্টুডেন্ট, টাইম ম্যানেজমেন্ট করে চেষ্টা করি আর কি, যতটা ভালো করা যায়। সংক্ষেপে জানতে চাইবে নাটকের সঙ্গে মানে এখন কোথায় যুক্ত রয়েছেন? নাটকে আমি আমাদের হাইকোর্টে যে ড্রামাটিক সোসাইটি আছে ওনার, আমি ওটার সেক্রেটারি দীর্ঘদিন ধরে আছি, দায়িত্ব দেওয়া হয়েছে। তো নাটকে ওই তখন থেকেই অজিত বাজার আমল থেকেই নাটকের একটা, তখন থেকে ওনাদের থেকেই আমার অনুপ্রেরণা। তারপরে আস্তে আস্তে ওই হাইকোর্টে প্রতি বছর নাটক হয়, আমি মানে ইয়ে করি, মেন সিংহভাগী পরিচালনার ব্যাপারগুলো থাকে। তো ভালো লাগে, মানে নাটকে করি কারণ আমাদের টেনশন জব। তো আমরা যদি কালচারাল কিছু অ্যাক্টিভিটি না করি তাহলে আমার মনে হয় লোকের এই যে হার্টের প্রবলেম, সমস্যা আরো বাড়বে। স্ট্রেস ফ্রি লাইফ অন্তত বছরে 2-3 দিন যদি আমরা নিজস্বগত ভাবে কালচারাল মানে নিজের সংস্কৃতিকে বাঁচিয়ে, বাঙালি সংস্কৃতি বাঁচিয়ে যদি কিছু করতে পারি। কারণ এখন যেভাবে অপসংস্কৃতি হচ্ছে, আপনি কোথাও যাবেন দেখবেন ওই 1 জানুয়ারিতে বাঙালির কোনো উৎসব না, আপনি ওই রোজ ডে, ভ্যালেন্টাইন্স ডে, এগুলো বাঙালির উৎসব না। বাঙালি বজায় রেখে আমরা হাইকোর্টে অনুষ্ঠান করি, সেখানে চিফ জাস্টিসও পার্টিসিপেট করেন, সুপ্রিম কোর্টের জাজেরাও আসেন, এটা একটা গেট টুগেদারের মতো হয় আর সেটা ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে নিশ্চয়ই। যদি বলা হয় যে আপনার প্রিয় সিনেমা কি? সিনেমা দেখেন না, দেখা হয়ে ওঠে না খুব একটা? না, এখন তো সময় হয় না। প্রিয় সিনেমা আমি একটা জীবনে দেখেছিলাম পঙ্কজ কাপুরের এক ডাক্তার কি মত। এক ডাক্তার। আচ্ছা, সেখানে দেখাচ্ছিল যে একটা সায়েন্টিস্ট, সে মানে পুরো জিনিসটাকে ইনোভেশন করলো, কিন্তু তার অ্যাওয়ার্ডটা সে পেল না। একেবারে যেমন বন্দে মাতরম, ধরুন বন্দে মাতরম নিয়ে এখন নাচানাচি করা হচ্ছে। বন্দে মাতরম যখন বঙ্কিমচন্দ্র লিখেছিলেন চট্টোপাধ্যায়, উনি কিন্তু সেই সমাদরটা পাননি। আবার ধরুন বিবেকানন্দ যেটা করেছিলেন শিকাগো বা তার পরবর্তীকালে, সেই সমাদরটা পাননি। সেই জন্য ওই সিনেমাটা আমার খুব অনুপ্রেরণা, বারে বারে দেখি আমি আর ভাবি যে ওনার অ্যাক্টিং তো খুবই ভালো। পঙ্কজ কাপুর আমার একটা, ওনার গ্রেট স্মিতা বাতিল, এরা খুব ভালো অ্যাক্টর আমার কাছে। অনেকের হয়তো ভালো লাগে না, কিন্তু আমার এদের। আচ্ছা, আইনজীবী যখন আপনি মানে কোর্টে প্র্যাকটিস করছেন, বিভিন্ন ক্ষেত্রে মামলা আসে, মানে ভীষণ পরিমাণে অনুসন্ধিৎস একটা ভূমিকা আপনাদের পালন করতে, মানে খুঁটে খুঁটে দেখতে হয়। সেক্ষেত্রে বিভিন্ন সিনেমা বা আমরা যে গল্পের বই টই পড়ি, সেখানে দেখা যায় যে সাহিত্যের প্রতি, মানে বিশেষ করে ক্রাইম যে আমাদের সাহিত্যগুলো আছে, ব্যোমকেশ বলুন, আমাদের আর্থার কোনান ডয়েলের শার্লক হোমস বলুন, এগুলো মাঝে মধ্যে একটু, হ্যাঁ, এগুলো আমি মাঝে মাঝে ওই পার্ট ওয়াইজে দেখি, আধ ঘন্টা 1 ঘন্টা যেগুলো হয় সিরিয়াল টাইপের, ওগুলো অনেক সময় ইয়ে করে, টু দেয় আমাদের। কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্ট কি করে, তাদের ভালোটা বলে, খারাপটা না বলে না। কারণ খারাপটা বললে থেকে তুলে আনতে না পারলে ওনাকে আমি ইয়ে করতে পারবো না, ওনাকে আমি রিলিফ দিতে পারবো না ফাইনালি। সেই জন্য আমাদের ওইটা একটা কর্তব্য হয়। সেই জন্য ওটা বের করতে গেলে আপনি যেটা বললেন, ইউ আর রাইটলি সেইড দ্যাট, ওটা কাজ করে। শেষ প্রশ্ন আপনার কাছে, দীর্ঘদিনের আইনজীবী হিসেবে কাজ করছেন, সোশ্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আপনার পরিচিত রয়েছেন, জীবনে এখনো কোন স্বপ্ন অপূর্ণ রয়েছে যেটা পাওয়ার জন্য আপনি এখনো রাত জাগতে রাজি? স্বপ্ন বলতে আমার ধরুন ইন্টারন্যাশনাল কোর্টে একটা ভালো কেস যদি পাই, জেনিভা, ওখানে গিয়ে আর্গুমেন্ট করা দেশের হয়ে, বা কোনো সামাজিক ন্যায়, এরকম যেরকম আমরা নর্মাল করছি, কোনো সামাজিক কোনো ন্যায়ের ক্ষেত্রে এরকম সুযোগ যদি আসে আমি করব। বিদেশে যাওয়ার কাজ করার অনেক সুযোগ হয়েছে আমার, আমি যাইনি আমার পারিবারিক কারণে, কিন্তু আমি ওরকম যদি হয় আমি, আমার একটা সব সেটা করতে। কল্যাণবাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আসবার জন্য। আমরা এতক্ষণ কথা বললাম কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং অবশ্যই সোশ্যাল অ্যাক্টিভিস্ট আমাদের কল্যাণ চক্রবর্তীর সঙ্গে। অনেক জানা অজানা তথ্য
তার সঙ্গে আমরা শেয়ার করলাম। আশা করি আমাদের এই খাস কথার অনুষ্ঠান আপনাদের সকলের ভালো লাগছে। প্রতি রবিবার রাত 8:50-এ আরসিটিভি সংবাদের চ্যানেলে এটা অনুষ্ঠান দেখতে পাবেন। পাশাপাশি আরসিটিভির যে ফেসবুক চ্যানেল রয়েছে এবং আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে আরসিটিভি খাস কথা, আপনারা সেখানে সাবস্ক্রাইব করলে পরে আমাদের প্রতিটা এপিসোড আপনারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আরসিটিভি সংবাদের বিশেষ অনুষ্ঠান খাস কথা। শুভরাত্রি, নমস্কার। This channel does not promote any violent or harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.